এখনও বিএনপি নেতাদের এ কেমন অবস্থা? খুবই আশ্চর্যজনক বিষয়। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 28 ফেব্রুয়ারি 24। বিএনপির ভেতর থেকেই অবাক করা নানান অভিযোগ সামনে আনছে। বিএনপি যদি এভাবে চলতে থাকে, বিএনপির নেতৃত্বের এ ধরনের চরিত্র, এটা নিঃসন্দেহে জনগণকে স্থায়ীভাবে হতাশ করবে এবং বিএনপিকেই জনগণের কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন পর্যন্ত বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষা, বিএনপিকেই গণতন্ত্র উদ্ধার করতে হবে, জনগণ এটাই মনে করে এবং বিএনপির বিকল্প আসলে নেই। কিন্তু সব কিছু দিবালোকে স্পষ্ট হওয়ার পর কি স্পষ্ট? এই যে বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোট দিতে পারে না, ভোটাধিকার বঞ্চিত মানুষ বা আরও নানান কিছু, নতজানু পররাষ্ট্রনীতি, এগুলো সব কিছু নেপথ্যে কারা? ভারত। খালেদা জিয়ার আজকের এই অবস্থা, তারেক রহমানের এই অবস্থা, এগুলো সব কিছু নেপথ্যে ভারত। এটা স্পষ্ট হওয়ার পরও বিএনপি নেতারা এখনও ভারতের নাম নিতে পারেন না। ওই যে ভাসুরের নাম মুখে নিতে নয়, মানে সেরকম একটা অবস্থা। এর মানে বিএনপির মূল নেতৃত্ব এখনও ভারতের দালালে ভরপুর। বিষয়টা অনেকটা এরকম। ইকবাল হাসান মাহমুদ টুকু এদেরকে লাইমলাইটে আমরা না দেখলেও পর্দার অন্তরাল থেকে তারাই কি বিএনপির ডিসিশন মেক করেন? খুবই উদ্বেগজনক একটা প্রশ্ন। এই বিষয়গুলোর বিরুদ্ধে ভয়েস রেজ করা দরকার। দর্শক, দেশপ্রেমিক সাংবাদিক, মজলুম সাংবাদিক, সাহসী সাংবাদিক, নির্বাসিত সাংবাদিক জনাব মাহমুদুর রহমান, তিনি একটা কলাম লিখেছেন, ভারতের নাম নিতে বিএনপির নেতৃত্বে এখনও দ্বিধা। মাহমুদুর রহমানের এই কলাম আমি বিশ্লেষণ করছি 28 তারিখ, কিন্তু তিনি এই কলাম লেখার আগেই, এটা আমার এই বিশ্লেষণের বেশ আগেই লিখেছেন, এই কলাম লেখার আগেও আমি বলেছিলাম, অভিযোগ করেছিলাম যে রুহুল কবির রিজভী যতদিন বিএনপির পক্ষ থেকে সমস্ত বিবৃতি দিতেন ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। ভারতের নাম স্পষ্টভাবে উচ্চারণ করতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাগ ডাকবিহীন একেবারে নাম ধরে সমালোচনা করতেন। এমনকি ইকবাল হাসান মাহমুদ টুকু যে একটা কথা বলেছিল জামাত সম্পর্কে বা ইত্যাদি ইত্যাদি, তারও প্রতিবাদ করেছিলেন। সব ঠিক ছিল, কিন্তু মির্জা ফখরুল কারাগার থেকে বের হয়েই মনে হয় যেন যে মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজনকেই মানে একটু এখন পর্যন্ত তারা ভারতের দালালি থেকে বের হয়ে আসতে পারেনি, ভারত প্রেম থেকে বের হয়ে আসতে পারেনি, এরকমই মনে হয়। কারণ তারা কারাগার থেকে বের হওয়ার পর বিএনপির বিবৃতির ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন 12 দলীয় জোটের একটা প্রোগ্রামে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মিছিল ছিল, 12 দলীয় জোটের ইন্ডিয়া আউট প্রোগ্রাম ক্যাম্পেইন, তাতে পুলিশ বাধা দিয়েছিল। বিএনপি তার প্রতিবাদ করেছে, কিন্তু ভারত শব্দটা একবারও উচ্চারণ করেনি, মানে ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে বলা যাবে না, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। এটা দুঃখজনক। জনাব মাহমুদুর রহমান সামগ্রিকভাবে আরও অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু মৌলিক প্রশ্নর বা প্রমাণ এইটাই যে আসলে এখনও রুহুল কবির রিজভী এরকম কিছু নেতা আছে, জমিরুদ্দিন সরকার বা অনেকে, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু বিএনপির মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা এমনকি নজরুল ইসলাম খানরা, এরা এখন পর্যন্ত ঠিক হতে পারেনি। অতএব এই চরিত্র বদল করতে না পারলে, ভারতের দালালি থেকে বের হতে না পারলে, ভারত তাদেরকে এই করবে সেই করবে, ভারতের বিরুদ্ধে বলা যাবে না, এই ধরনের ফালতু, এই ধরনের চরিত্র থেকে বের না হতে পারলে তাহলে বিএনপি জনগণকে ডুবাবে। অতএব বিএনপি নিয়ে জনগণকে ভাবতে হবে, এই বিষয়গুলো সমালোচনা করতে হবে, বারবার প্রশ্ন তুলতে হবে, বিএনপির ভেতরে প্রশ্ন তুলতে হবে, বাহিরে বিএনপির শুভাকাঙ্ক্ষী আমরা যারা আছি আমাদেরকেও প্রশ্ন তুলতে হবে। আমরা বিশ্বাস করি বিএনপিকে গণতন্ত্র উদ্ধার করতে হবে এবং বিএনপিকে সংশোধন করতে হবে, ভারতের দালালদের বিএনপির নেতৃত্ব থেকে লাথি দিয়ে সরিয়ে দিতে হবে, কিন্তু মূল জায়গা এখনও আছে। অতএব রুহুল কবির রিজভীদের সোচ্চার হতে হবে, মাহমুদুর রহমানদের আরও সোচ্চার হতে হবে, জনগণকে সোচ্চার হতে হবে। এবং ভারতের দালালি কোন মাত্রায় কতটুকু করছে বিএনপি, এর উপর নির্ভর করে যে জামাত শিবির সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি কী। আমি তো বলেছি আগেই যে ভারতের দালালি যদি বিএনপি ছাড়তে পারে তাহলে এবার রমজানে জামাত শিবিরকে দাওয়াত দিবে বিএনপি ইফতার পার্টিতে, আর যদি না ছাড়তে পারে তাহলে আগের মতো জামাত শিবিরের সাথে দূরত্ব বজায় রাখবে। অর্থাৎ জামাত শিবির সম্পর্কে বিএনপির দৃষ্টিভঙ্গি নির্ভর করবে ভারত প্রশ্নে বিএনপি কি আকীদা পোষণ করে তার উপর।
মাহমুদুর রহমান সাহেবের কলামটা একটু আপনাদেরকে শোনাই, সংক্ষিপ্ত কিছু পয়েন্ট। বাংলাদেশে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন অনেক দেরিতে এবং ক্ষুদ্র পরিসরে হলেও সম্প্রতি দানা বাঁধতে শুরু করেছে। বিপুল মুসলমান সংখ্যাগরিষ্ঠ 18 কোটি জনসংখ্যার দেশটি যে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদের আগ্রাসনের বলি হতে যাচ্ছে, সেই ভয়ঙ্কর বিপদ সম্পর্কে 2013 সালের শাহবাগী নাটকের বেশ কয়েক বছর আগে থেকেই নয় দিগন্ত এবং আমার দেশ পত্রিকায় বিভিন্ন লেখালেখিতে দেশবাসীকে সতর্ক করার চেষ্টা করেছিলাম। মাহমুদুর রহমান সাহেবদের দৃষ্টিভঙ্গিতে বিএনপি চললে তাহলে বিএনপি আজকে এই খাদে পড়তো না, বিএনপি বারবার ছ্যাঁকা খেত না। অতএব বিএনপি ভুল করেছে, এমনকি জামায়াতও ভুল করেছিল। বাংলাদেশের রাজনীতি সঠিকভাবে প্রেডিক্ট করতে পেরেছিলেন, অথবা যে রাজনীতিই সমাধান, এটা সেই 2002 জন ব্যক্তিকে আমি দেখি যারা রাজনীতির গতি প্রকৃতি প্রেডিক্ট করতে পেরেছিলেন। একজন যিনি আজকে দুনিয়ায় নেই, যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জামায়াত ইসলামী রেসিস্ট্যান্স সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান, তিনি বুঝতে পেরেছিলেন কি অবস্থা হবে 2012, 13, 14, 15 থেকে আজকে 2024 সালে, এবং তার চিঠিতে জামাতের কি অবস্থা হবে, কি করা উচিত ইত্যাদি যা বলেছিলেন অনেকটা সেটাই হয়েছে। মাহমুদুর রহমান সাহেবও সেরকম প্রেডিক্ট করেছিলেন, সেটাই হয়েছে। এবং তিনি সতর্ক করেছেন, তাকে ভ্যালু দেওয়া হয়নি, তার কথা শোনা হয়নি। এবং বিএনপির রাজনীতি যে মুসলিম জাতীয়তাবাদ ধারণ করে হওয়া উচিত, জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধকে যে সামনে আনা উচিত, এছাড়া বিএনপির রাজনীতি সাকসেস হবে না, এটাও মাহমুদুর রহমান সাহেবরা বারবার বলার চেষ্টা করেছেন। কিন্তু ওই যে মির্জা ফখরুল আছেন, আমির খসরু আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু আছেন, তো এরা বাগড়া বাজিয়েছেন। তো বিএনপি বারবার আজকে 3 মেয়াদে ব্যর্থ, মূলত দায়ী সরকার ব্যর্থতার। কিন্তু তারপরে বিএনপির যে নিজস্ব দুর্বলতা, এর জন্যে কারা ব্যর্থ, এই প্রশ্ন বারবার করা দরকার। এটা পর্যালোচনা করার কোনো বিকল্প নেই। বলাই বাহুল্য, সেই সময় আমার সেই চেষ্টা একেবারে ব্যর্থ হয়েছিল। জনগণকে ইন্ডিয়া প্রেমে উন্মত্তের মতো মজে গিয়ে দেশপ্রেমে বিস্মৃত হয়েছিল। অতি বাঙালি হতে গিয়ে দেশের মুসলমান জনগোষ্ঠীর বড় অংশই হিন্দু সংস্কৃতি দ্বারা মোহবিষ্ট হয়ে পড়েছিল। আড়ম্বরহীন একেশ্বরবাদী ও সাম্যের ধর্ম ইসলামের বিপরীতে একচাটিয়া পৌত্তলিকতার পূজা অর্চনা, নাচ গান বাদ্য বাংলাদেশে মুসলমান তরুণ শ্রেণীকে খুব সহজে আকর্ষিত করেছে। গত 15 বছরে হিন্দুত্ববাদের এজেন্টরা সরকারের সর্বত্র শিকড় ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। অধিকন্তু প্রথম আলো, চ্যানেল আই, জাতীয় মিডিয়া হিন্দুকরণ প্রক্রিয়া বিশেষ ভূমিকা রেখেছে। অধিকাংশ জনগণ ভুলে গেছে যে আজকে যারা ইউটিউবে শেখ হাসিনা এবং ভারত বিরোধী বক্তব্য দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে, তাদের মধ্যে অনেকেই দেশ ও ইসলাম বিরোধী শাহবাগী আন্দোলনে খুবই উৎসাহী উদ্যোক্তা ছিলেন। মানে পিনাকি ভট্টাচার্যের দিকে ইঙ্গিত করেছেন। হয়তো বছর দশেক বাদে তাদের মানে জ্ঞান ফিরেছে, কিছুটা হলেও সান্ত্বনা পাই। এটা মাহমুদুর রহমান সাহেবদের একটা অর্জন। আমি সান্ত্বনা পেলেও এদের এই বিলম্বে উপলব্ধি অবশ্য সমাজের সার্বিক সর্বনাশ ঠেকাতে পারে নাই। তাদের ভুলের মাসুল দিতে গিয়ে ইতিমধ্যে ভারত এমনভাবে বাংলাদেশের করায়ত্ত করে ফেলেছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় শাসক পরিবর্তন আর কোনো উপায় আমি অন্তত দেখতে পাই না। এই যে এর মানে গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার পরিবর্তন হবে, এটা মাহমুদুর রহমান দেখেন না, এটা মনে করেন না, খুবই সিরিয়াস কথা। এবং আরএসএস বা ইত্যাদি ইত্যাদি তাদের কার্যক্রম নিয়ে নানান কথাবার্তা বলেছে, অনেক বড় কলাম, আমি বিস্তারিত আপনাদের বলতে যাচ্ছি না। মৌলিক কথা এটাই যে আসলে বিএনপির নেতারা এখনও মিনমিন করছে ভারত প্রশ্নে। রুহুল কবির রিজভী যতটা সোচ্চার, মির্জা ফখরুল কিংবা স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ততটা সোচ্চার নন। এর মানে বিএনপিকে এখনও সন্দেহের চোখে দেখতে হবে, এবং এই বিষয়ে সোচ্চার হয়ে বিএনপিকে ভারতের দালালি থেকে বের করে আনতে হবে, না হলে জাতির মুক্তি সম্ভব নয়। অতএব দর্শক, আমরা বলতে চাই এখনও সময় শেষ হয়নি, সময় এখনও আছে। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন করতে হবে, এই পয়েন্টটা আমি বারবার বলতে চাই। মাহমুদুর রহমানের এই দীর্ঘ কলামের শেষের অংশটা একটু আপনাদেরকে শোনাতে চাই, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। বাংলাদেশের সকল দেশপ্রেমিক দলের কাছে ইন্ডিয়া বয়কট আন্দোলন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছি। সামনে রোজা এবং ঈদ আসছে, এখন থেকেই আপনারা ভারতীয় পণ্য বর্জন শুরু করুন। নিজেও কিনবেন না, অন্য কেউ না কেনার জন্য উৎসাহিত করুন। দোকানে গিয়ে প্রথমেই বলুন ভারতীয় পণ্য দেবেন না। আমি বলছি না যে এই এক আন্দোলনে আমাদের মুক্তি মিলবে, এটা শত্রুকে আঘাত করার একটি পন্থা মাত্র। প্রাথমিক
লড়াইটা অন্তত আমাদের শুরু করতে হবে। আমি জানি বাংলাদেশের মানুষ এক ভয়াবহ দানবীয় সরকারের অধীনে ভীত সন্ত্রস্ত জীবন কাটাচ্ছে, তাই বলে আপনারা নিশ্চয়ই একটি মেরুদণ্ডহীন হয়ে পড়েন নাই যে ভারতীয় পণ্য বয়কট করতেও ভয় পাবেন। যে ক্ষুদ্র দলগুলো নেতাকর্মীরা সীমিত সামর্থ্য সত্ত্বেও ইন্ডিয়া বয়কটের আহ্বান নিয়ে রাজপথে নেমেছেন, তাদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানাই। বিশেষ করে ভারত জোটের কথা হয়তো বলেছেন। বিএনপির প্রতি তাদের ভারত নীতি পর্যালোচনা পরামর্শ রইল। আমরাও এই ভারতপ্রেমী বিএনপি নেতাদের সমালোচনা অব্যাহত রাখব।